মরিচঝাপির রাস্তা, এখানে যখন জনবসতি ছিল তখন ওরা নিজেরা রাস্তা বানিয়েছিল এবং ওই জায়গাটাতে গিয়ে রাস্তাটা ভেঙে গেছে। ওরা নিজেরাই শরণার্থীরা এখানে রাস্তা বানিয়েছিল পুরো আইল্যান্ড জুড়ে। মন্দিরের কাছে একটু যাবে, সড়কখালি খাল, সামনে বনবিবির মন্দির। দারুণ সিকোয়েন্সটা। এটা কি ওই ঘরটাই? হ্যাঁ, আপনার সেই ঘর। এটা বদলেছে, এটা সবুজ ছিল তো। ওইটা তো আপনি 1 বছর আগের তো, তখন ওই পেপার দেওয়া ছিল। এর পেছন দিয়ে বাঘের মুভমেন্ট হলো। খাবারটা বা আপনার পানীয় জল এখানে কিছুটা হয়েছিল, তা বাদে আপনার যেখানটাতে আমাদের আদিবাসী পাড়া আছে ওইখানটাতে খেয়া পড়তো, ওইটা দিয়েই ওরা লোকালের সাথে যোগাযোগ করতো। ঠিক আছে, কিন্তু ওরা কাজকর্ম গ্রামেই যা টুকটাক চাষবাসের কাজ বা মানে লোকের বাড়িতে মজুরি খাটা বা অনেকের গ্রামের দিকে যেগুলো হতো আর কি, তখন তো অতটা মজুরি পেতো না। আগে গ্রামের দিকে আমরা দেখতাম যে কাজ করে দিত, তার বিনিময়ে হয়তো চাল নিয়ে গেল বা খাওয়া পেতো, তারপরে যেগুলো বাড়িতে খাওয়ার এক্সট্রা হয় সেগুলো বাড়িতে নিয়ে গেল। এইগুলো কিন্তু আগে গ্রামে ছিল। মানে ক্রস করে আসতে দেওয়া হতো না, না ক্রস করে আসতে দেওয়া হয়নি। যখন 144টা জারি হয়, 15 দিনের জন্য ওদের খাদ্য অবরোধ করা হয়, তখনই ওদেরকে আসতে দেওয়া হয়নি। তাছাড়া কিন্তু ওরা এখানে যাতায়াত করতো। এবং সুন্দরবনের টোটাল যে আগে তো এই বোট ছিল না, লঞ্চ দিয়ে হতো, ওই লঞ্চগুলোকে নেওয়া হয়েছিল। এবার ওদের যে সম্পাদক ছিল সুনীল মণ্ডল, উনি জিজ্ঞাসা করছেন যে লঞ্চ, এত লঞ্চ কী হবে, সব লঞ্চ কী হবে, তাহলে এত লঞ্চ যদি আমি সব নিয়ে নিই তাহলে এর পাবলিক ট্রান্সপোর্টেশনের কী হবে, মানুষজন যাতায়াত করবে কী করে। তখনই বললো যে না, এটা সিকিউরিটির ব্যাপার, বলা যাবে না। তখন উনি বললো তাহলে আমার কোনো সাইরেন ড্রাইভার যাবে না, কোনো সাইরেনের মেডিকেল করে দেবো, কোনো সাইরেনের শরীর খারাপ, কোনো সাইরেনের জ্বর, এইভাবে শরীর খারাপ বলে করে দেবো। আর সাইরেন ড্রাইভার না হলে তখন সেটা ইললিগাল, তাহলে লঞ্চ চালাতে পারবে না। তখন বললো যে মরিচঝাপিতে 144 জারি হবে, ওদেরকে তোলা হবে। এবং পুরো মরিচঝাপি দ্বীপটাকে ওই লঞ্চ দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল ওদের যে ডিঙি টাইপের নৌকা ছিল, ওইটা যখন এদিকে আসবে, মানে লোকালের দিকে আসবে খাবার নিতে, তখন ওই যে বোট লঞ্চ, যে লঞ্চ যত বেশি নৌকার উপরে তুলে দিয়ে নৌকা ভাঙতে পারবে, তাকে পরে সরকারি লঞ্চে বা বোটে চাকরি দেওয়া হবে। এবং এর দায়িত্ব ছিলেন তৎকালীন বসিরহাটের এসপি। ভ্রমণটা হলো এদের ওপরে, শরণার্থীদের ওপরে, পুলিশ তো ছিলই, গুন্ডা বাহিনীও ছিল, তো লোকগুলোকে মানে গুলি করে মারলো, গুলি করেও মারা হয়েছিল।
এবং যে বড় বড় দা ছিল সেটা দিয়ে কুপিয়েও মারা হয়েছিল। এবং যে ওদের মূলত ঘরগুলো ছিল গোলপাতার, ওই ঘরগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তাই জন্য যে শিশুরা তারা ওর ভিতরে অর্ধদগ্ধ হয়ে মারা গেছিল, ঝলসে মারা গিয়েছিল, যেটা পরে এখানে তো তারপরে কোনো সাংবাদিককে বা ওইভাবে আসতে দেওয়া হয়নি, কোর্টের অর্ডার ছিল। কিন্তু এখানে তো যেহেতু সরকারি পুলিশ ছিল, এইখানে মরিচঝামিতে উঠতে দেওয়া হয়নি। কিন্তু লোকাল লোক যারা এসেছিল তারা দেখেছিল ঘরের ভেতরে আপনার মহিলারা বা বাচ্চারা ওইভাবে মরে পড়ে আছে, এবং লাশগুলোকে গায়েব করে দেওয়া হয়েছিল, লাশের খোঁজ দেওয়া হয়নি। আপনার নিয়ে গিয়ে সাগরের দিকে কোথাও আপনার নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিল, ভাসিয়ে দেওয়া, কামট, কুমির বা সেই সময়তে বাঘেও টেনে তুলে খেয়েছে। লাশের কোনো হিসাব দেওয়া হয়নি। সরকারি হিসাবে বলছে 2 মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু আনঅফিসিয়ালি যেটা আমাদের লোকাল খবর, প্রায় 2 থেকে 3 হাজার মানুষের মৃত্যু হয়েছিল এই মরিচঝাপির হত্যাকাণ্ডে। এই কোরআনখালী যারা পালাতে পারলো, যারা লঞ্চে টেনে হেঁচে লঞ্চে তুললো, তাদেরকে আবার হাসনাবাদে নিয়ে গিয়ে আপনার উড়িষ্যার দণ্ডকরণ বা ওইদিকে নিয়ে আবার পাঠিয়ে দেওয়া হলো। এবং ওরা একটা বিক্ষোভ সভা করেছিল কলকাতার শহীদ মিনারে। তখন যখন ওখানে বিক্ষোভ সভা হতো, মানে যে কোনো মিটিং মিছিল হতো, কাশী বিশ্বনাথ সংঘ ওরা সেইখানে ওয়াটার সাপ্লাই করতো, জল সাপ্লাই করতো। তো সেইখানে ওদের ওই জলের গাড়িটা পর্যন্ত ওইখানে দেওয়া হয়নি, জল দেওয়া যাবে। হ্যাঁ, এরা সব বাংলাদেশ থেকে এসেছিল। এরা মূলত বাংলাদেশ থেকে এসেছিল, হিন্দু শরণার্থী।